আসসালামু আলাইকুম। আমি মুসা করিম। আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী, অষ্টম ও নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাক্য। বাক্যের প্রথম পর্বের আলোচনা আজ। আমরা বাক্য সম্পর্কে আরো আগে থেকেই অর্থাৎ আরো প্রিভিয়াস বা পূর্বের ক্লাস থেকেই জেনেছি। তারপর আর একটু আমরা দেখে নিব। বাক্য হচ্ছে মানুষের ভাব প্রকাশের, ভাষা প্রকাশের অন্যতম একটা মাধ্যম বা উপকরণ। আমরা এখানে বাক্যের একটি সংজ্ঞা লিখেছি। বই অনেকভাবে সংজ্ঞা দেওয়া আছে, আমি একটু সহজ করার চেষ্টা করেছি। এক বা একাধিক পদ দ্বারা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পেলে তাকে বাক্য বলে। একটা বাক্য একটা পদ দ্বারাও হতে পারে, একাধিক পদ দ্বারাও হতে পারে। আমরা কয়েকটি উদাহরণ লিখেছি। পড়ো একটি বাক্য। যদি আমার সামনে কোনো শিক্ষার্থী থাকে, আমি যদি বলি পড়ো, তাহলে শিক্ষার্থীকে যে পড়তে বলেছি শিক্ষার্থী কিন্তু সেটা বুঝতে পারে। অর্থাৎ আমি যে ভাবটা প্রকাশ করেছি সেটা শিক্ষার্থী পুরোপুরি বুঝতে পেরেছে। এ কারণে এই পড়ো একটি শব্দ বা পদও একটি বাক্য। এই জন্য বলা হয় এক বা একাধিক পদ দ্বারা বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশ পেলে তাকে বাক্য বলে। আমি একটি শব্দ দিয়ে যদি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারি তাহলে সেটি বাক্য হতে পারে। ২ নম্বর বাক্যটি, বাবা ইলিশ মাছ এনেছেন। এটা একটি বাক্য। এখানে 4টি পদ আছে, 1 2 3 4। 3 নম্বর হচ্ছে তার হাত লোহার মতো শক্ত। এখানে 5টি পদ আছে। প্রথম বাক্যে একটি পদ দিয়ে একটি বাক্য হয়েছে, দ্বিতীয় বাক্যে 4টি পদ দিয়ে একটি বাক্য হয়েছে, তৃতীয় বাক্যে 5টি পদ দিয়ে একটি বাক্য হয়েছে। এবার একটি বাক্যকে সার্থক বা আদর্শ বাক্য হতে হলে কতগুলো গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা এখানে লিখেছি একটি সার্থক বাক্যের 3টি গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে। যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো থাকলে বাক্যটি সার্থক হবে বা আদর্শ হবে। তার মধ্যে 1 নম্বর গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা, 2 হচ্ছে আসক্তি, 3 হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা জিনিসটা কি? বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। উদাহরণ দিয়ে একটি স্পষ্ট করার চেষ্টা করি। সে প্রতিদিন ডট ডট ডট। যদি আমি সে প্রতিদিন বলে থেমে যাই তাহলে পাঠকের বা শ্রোতার মনের মধ্যে ইচ্ছা থেকে যায়, জানার কৌতূহল বা আগ্রহ থেকে যায়। এই যে একটি পদের পর আরো একটি পদ শোনার যে ইচ্ছা বা আগ্রহ তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। তো এই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যে পদ বা পদগুলো দরকার সেই পদগুলো দিলেই বাক্যের আকাঙ্ক্ষা নামক যোগ্যতা অর্জন হবে। যদি আকাঙ্ক্ষার অভাব থাকে তাহলে বাক্যটি আদর্শ বা সার্থক বাক্য হতে পারবে না। যেমন এখানে সে প্রতিদিন, এটা বলার পরে যে শুনবে তার মনের মধ্যে, শ্রোতার মনের মধ্যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা বা ইচ্ছা থাকবে। সে প্রতিদিন কি ভাত খায়, নামাজ পড়ে, স্কুলে যায় ইত্যাদি। তাহলে এই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য আমাকে কিছু লিখতে হবে। যদি এখানে লিখি সে প্রতিদিন নামাজ পড়ে অথবা বই পড়ে ইত্যাদি। আরো হতে পারে স্কুলে যায়, সে প্রতিদিন স্কুলে যায়, সে প্রতিদিন খেলা করে, অনেক কিছু হতে পারে। যখন আমি সে প্রতিদিনের পরে নামাজ পড়ে দিলাম তাহলে বাক্যটা পরিপূর্ণ হলো। তাহলে এই যে সে প্রতিদিনের পরে যে অভাবটা ছিল, ঘাটতিটা ছিল, সেই ঘাটতি বা অভাবটা কি হচ্ছে আকাঙ্ক্ষা। আমি যদি এটা না বলতাম তাহলে আমার মনের মধ্যে একটা ইচ্ছা বা জানার কৌতূহল বা আকাঙ্ক্ষা থেকে যেত। তো আকাঙ্ক্ষা হচ্ছে কি বাক্যের 3টি গুণাবলীর মধ্যে একটি। তারপরে চলে আসি আসক্তিতে। আসক্তি কি জিনিস?
বাক্যে আমরা জানি এক বা একাধিক পদ থাকে, পদগুলো সঠিকভাবে বসানো, সুবিন্যস্তভাবে গুছিয়ে যে বসানোর যে নিয়ম, সেটি হচ্ছে আসত্তি। আমি এখানে লিখেছি বাক্যে পদগুলোকে সঠিকভাবে সাজানোকে আসত্তি বলে। বইয়ে আরো কঠিনভাবে আরো বিভিন্নভাবে দেওয়া আছে। বাক্যে পদগুলোর সুশৃঙ্খল পদ ও বিন্যাসকে আসত্তি বলে। তো আমি এটাকে একটু সহজ করে লেখার চেষ্টা করেছি। যা হোক, এই ক্ষেত্রে যে বিষয়টি জরুরি সেটি হচ্ছে বাক্যের গঠন। ইংলিশ সেন্টেন্সের যেমন স্ট্রাকচার আছে, বাংলা বাক্যেরও তেমন গঠন বা স্ট্রাকচার আছে। আমি গঠনটা এখানে লিখি। বাংলা বাক্যের গঠনটা হচ্ছে, প্রথম হবে কর্তা যোগ কর্ম যোগ ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া, এই ধারাবাহিকতায়, এই সিকোয়েন্স অনুযায়ী যদি বাক্যের মধ্যে পদগুলো থাকে, তাহলে সে বাক্যটি হবে আসত্তি সম্পন্ন একটি বাক্য। ইলিশ মাছ বাবা এনেছেন, বাক্যটার মধ্যে একটু দেখো, ইলিশ মাছ বাবা এনেছেন। এখন গঠন অনুযায়ী প্রথমে কর্তা হবে। কর্তা কাকে বলে আমরা একটু পরে জানবো। কর্তা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য। একটি বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে কর্তা উদ্দেশ্য। এখানে এনেছেন, এই আনা যে ক্রিয়াটা, এই ক্রিয়ার কাজটা যে করবে সে হচ্ছে কর্তা। এখন যদি আমরা ইলিশ মাছকে কর্তা ধরি, ইলিশ মাছ বাবা এনেছেন, অর্থাৎ ইলিশ মাছ বাবাকে নিয়ে আসছেন। কথাটা কেমন হয়ে গেল? ইলিশ মাছ তো বাবাকে আনতে পারে না, ইলিশ মাছ তো স্থল ভাগে চলতে পারে না, সামান্য সূর্যের আলোতে সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, তাহলে এখানে যদি এই জিনিসটা একটু ঘুরিয়ে লিখতাম আমরা, যে বাবা ইলিশ মাছ এনেছেন, তাহলে ইলিশ মাছ আনার কাজটা, এনেছেন এই আনা ক্রিয়ার কাজটা সম্পূর্ণ করেছে কে? বাবা। তাহলে সম্ভব হতো। কিন্তু এই পদগুলোই যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে একটি বাক্য হতে পারে। আমরা একটু এখানে চলে যাই। যেমন এই উদাহরণটায়, বাবা ইলিশ মাছ এনেছেন, এইটা সঠিক। কেন? এই বাবা হচ্ছে এখানে কর্তা। কেন কর্তা? এই কর্তা আনার নামক ক্রিয়ার কাজটা সম্পূর্ণ বা শেষ করেছে, এই জন্য এটি একটি সার্থক বাক্য। এটি কর্তা, ইলিশ মাছ হচ্ছে কর্ম, এনেছেন হচ্ছে ক্রিয়া। কর্তা কর্ম ক্রিয়া, কিন্তু এই বাক্যে এই চারটি পদে কিন্তু এই বাক্যে আছে। এখানে ইলিশ মাছ আছে, এখানেও ইলিশ মাছ আছে, এখানে বাবা আছে, এখানেও বাবা আছে, এখানেও এনেছেন আছে, এখানেও এনেছেন আছে। কিন্তু এটি সার্থক বাক্য হবে না। কেন হবে না? এই বাক্যের মধ্যে যে পদ যেখানে বসার কথা, অর্থাৎ যে গঠন, বাংলা বাক্যের যে গঠন, এই গঠন অনুযায়ী বসেনি বলেই ইলিশ মাছ বাবা এনেছেন বাক্যটি আসত্তি নামক গুণাবলীর অভাবে সে সার্থক বাক্য হওয়া থেকে চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং এই বাক্যটি হবে আসক্তিহীন বাক্য, যার কোণের বাক্যটা শুদ্ধ বা আদর্শ বাক্য হবে না। এই বাক্যের সঠিক গঠনটা হচ্ছে বাবা ইলিশ মাছ এনেছেন। কারণ এখানে হচ্ছে বাবা হচ্ছে কর্তা, কর্তা আগে হওয়ার কথা ছিল, এখানে কর্তা হওয়ার কথা ছিল, আর এটা হলো কর্ম, এটা এখানে হওয়ার কথা ছিল। কিন্তু অবস্থানগত ত্রুটির কারণে এটি সার্থক বাক্য থেকে মাহরুম হয়েছে বা বঞ্চিত হয়েছে। আমরা চলে যাচ্ছি যোগ্যতায়। বাক্যে পদগুলোর মধ্যে অর্থ ভাবের মিলনকে যোগ্যতা বলে। একটু বিষয়টি স্পষ্ট করি। বাক্য দ্বারা মানুষ তার মনের ভাব প্রকাশ করে। এই ভাব প্রকাশ করার ক্ষেত্রে ভাব আমি প্রকাশ করতে চাচ্ছি দুঃখের, কিন্তু সেই কথাটার অর্থ হচ্ছে আনন্দের, তাহলে ভাবের সাথে অর্থের অমিল বা মিল নেই, এটা কি হবে না? যোগ্যতা সম্পন্ন বাক্য হবে না। আমি যে ভাব প্রকাশ করতে চাই সেই ভাবের অর্থটা ভাবের সাথে অর্থের মিল থাকতে হবে, তাহলে সেটি কি হবে? যোগ্যতা হবে। এজন্য আমরা লিখেছি বাক্যে পদগুলোর মধ্যে অর্থ ও ভাবের মিলনকে বা সমন্বয়কে
যোগ্যতা বলে। আমি আনন্দের একটি ভাব প্রকাশ করব কিন্তু আমার মুখে বেদনার ছাপ, দুঃখের রেশ, তাহলে ভাবের সাথে অর্থের মিল হবে না। আমরা দেখি তার হাত লোহার মতো নরম, এখানে লিখেছি লোহা, এখানে লিখেছি নরম। তাহলে লোহা তো সাধারণত শক্ত হয়, কিন্তু এখানে লোহার মতো নরম কথাটা ভাবের সাথে অর্থের মিল নেই। হওয়া উচিত ছিল তার হাত লোহার মতো শক্ত। এখানে যদি আমরা শক্ত শব্দ দেই তাহলে বাক্যটা শুদ্ধ হবে, নরম দিলে কি হবে, বাক্যটি তার যোগ্যতা হারাবে। এই বাক্যটি আমরা এখানে লিখেছিলাম, তার হাত লোহার মতো শক্ত। লোহা শক্ত, এখানে ভাবের সাথে অর্থের মিল আছে, কিন্তু এখানে আমি বললাম লোহা, বললাম নরম, তাহলে ভাবের সাথে অর্থের অমিল আছে। এ ধরনের অসংখ্য বাক্য হতে পারে। আমি যদি কাউকে বলি আহ কি নরম লোহার মতো তোমার হাত, তাহলে সে হয়তো চটে যেতে পারে। আবার যদি বলি আহ কি শক্ত তুলোর মতো তোমার হাত, এটাও ভাবের সাথে অর্থের অমিল। অনেক হতে পারে যদি বলি আমি যে আকাশে হাতি ওড়ে, হাতির যে ওজন সে জমিনে চলে অনেকটা আতঙ্কের বিষয়, আর সে আবার আকাশে উঠবে, এটা অনেকটা অসম্ভব। তাহলে ভাবের সাথে অর্থের যদি অমিল থাকে অর্থাৎ অসম্ভবকে বোঝানোর চেষ্টা করে, সেটি সাধারণত হচ্ছে যোগ্যতা। আমরা চলে যাই উদ্দেশ্যে। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বা কর্তা বা সাবজেক্ট বলে। বিধেয় কি হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে, অর্থাৎ কর্তা সম্পর্কে যা বলা হয় সেটি হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। প্রেডিকেট আমরা এখানে একটি বাক্য লিখেছি, কিন্তু বাক্যের মাঝে ফাঁকা জায়গা রাখারও লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে। রহিম দৌড়ায় একটি বাক্য হয়েছে। এই বাক্যের মধ্যে এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে, কে দৌড়ায়, রহিম। তাহলে রহিম সম্পর্কে বলা হচ্ছে, যেহেতু এখানে লেখা আছে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলা হয় বা কর্তা বলা হয় বা সাবজেক্ট বলা হয়। তাহলে এই বাক্যে আমরা বলতে পারি এই বাক্যে রহিম সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ রহিম হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্য বা কর্তা। আমরা এখানে লিখেছি উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয় বা প্রেডিকেট। তাহলে এই বাক্যে উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে, রহিম সম্পর্কে কি বলা হয়েছে, রহিম সম্পর্কে বলা হয়েছে দৌড়ায়। দৌড়ানোর কাজটা কে করে, রহিম করে, অর্থাৎ রহিম সম্পর্কে দৌড়ানোর কথাটা বলা হয়েছে। রহিম সম্পর্কে দৌড়ায় এই কথাটা বলা হওয়ার কারণে, রহিম সম্পর্কে যেহেতু দৌড়ায় বলা হয়েছে, তাহলে এই রহিম সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়েছে সেটা হবে বিধেয়, বিধেয় বা প্রেডিকেট। এ দুটি বিষয় স্পষ্ট। একটি বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। আরেকটা বিষয় আমরা এখন যদি এখানে একটু সামনে যোগ করি বা অ্যাড করি, তার ভাই রহিম দ্রুত দৌড়ায়। আমরা উদ্দেশ্যের আগে একটু অ্যাড করেছি বা যোগ করেছি এবং বিধেয়ের আগে একটু যোগ করেছি বা সংযোজন করেছি। তাহলে উদ্দেশ্য সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেওয়া হয় বা বাড়তি যে তথ্য দেওয়া হয় সেই তথ্যকে বলা হয় সম্প্রসারণ। তাহলে এটা হচ্ছে সম্প্রসারণ, সম্প্রসারক, এটা হচ্ছে সম্প্রসারক। তাহলে আমরা দুটি সম্প্রসারক দেখতে পাচ্ছি। মূলত এই বাক্যটার মধ্যে উদ্দেশ্য ছিল রহিম, বিধেয় ছিল দৌড়ায়। দৌড়ায় এর পূর্বে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে দ্রুত। কেমন দৌড়ায়, দ্রুত দৌড়ায়। এই দ্রুতটা বিধেয়ের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়াতে এই অতিরিক্ত বা বাড়তি তথ্যকে বলা হয় সম্প্রসারণ, মানে বাড়ানো। সম্প্রসারণ থেকেই সম্প্রসারক আসছে। আবার রহিম
এর আগে বা পূর্বেও তার ভাই বলে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে রহিম সম্পর্কে। মূলত দৌড়ানো কাজটা কিন্তু রহিমই করছে, তার বা সে করছে না। তাহলে তার ভাই রহিমই দৌড়াচ্ছে। তাহলে রহিমের আগে যে অতিরিক্ত তথ্য দেওয়া আছে তার ভাই, এখানে তার ভাই না হয় অন্যটা হতে পারে, করিমের ভাই রহিম বা জসিমের ভাই রহিম ইত্যাদি হতে পারে। যাই হোক, মূল উদ্দেশ্যের আগে বা পূর্বে যে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক। বিধের আগে যে অতিরিক্ত বিধেয় সম্পর্কে তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারক। তাহলে সম্প্রসারকটা আমরা বুঝলাম। সম্প্রসারক হচ্ছে বাড়তি তথ্য দেওয়া বা অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। যদি উদ্দেশ্য সম্পর্কে উদ্দেশ্যের আগে বসে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক, আর বিধেয়ের আগে বসে যদি বিধেয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয় সেটা হচ্ছে বিধেয়ের সম্প্রসারক। অর্থাৎ মূল কথাটা দাঁড়াচ্ছে এভাবে যে উদ্দেশ্যের সম্প্রসারক উদ্দেশ্যের আগে বসবে, বিধেয়ের সম্প্রসারক বিধেয়ের আগে বসবে। আমরা আজ একটি আদর্শ বাক্যের গুণ বা বৈশিষ্ট্য সহ উদ্দেশ্য, বিধেয় ও সম্প্রসারণ সম্পর্কে একটু ধারণা পেলাম। আমাদের পরবর্তীতে বাক্য সম্পর্কে আরো একটি পর্ব থাকবে, সেখানে আমরা গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালোই থাকো। আল্লাহ হাফেজ।